নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা যারা প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করেন, তার মধ্যে আপনারা অনেকেই বলবেন যে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর, এবং এই সম্পর্কিত বিষয় শুধু বিহার কেন, গোটা দেশেই সেখানে আলোচনা চলছে। সংসদে রীতিমতো বিরোধীরা এই ইস্যুকে পুঁজি করে তারা তাদের মতন করে বক্তব্য উপস্থাপন করেছে। রাজ্যের ক্ষেত্রেও বিরোধী নেতৃত্ব এবং অবশ্যই শাসক দলের কেউ কেউ বিষয়গুলো নিয়ে আলোকপাত করছেন। যেহেতু গোটা দেশের বিষয়, বিহারের প্রসঙ্গ সেখানে গুরুত্বপূর্ণ, সেদিক থেকে সাম্প্রতিককালে প্রত্যেকটি ঘটনার সঙ্গে এই ঘটনাকে রাজ্যের ক্ষেত্রে জোরালো করা হচ্ছে। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা দাবি করেছেন যে বিহারে সেখানে প্রকৃত ভোটারদের সেখানে বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ করা হয়েছে। আজ আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জিও একই অভিযোগ করেছেন, কংগ্রেসের বর্ষীয়ান নেতৃত্ব একই অভিযোগ করছেন। তার পাশাপাশি রাজ্যের যারা নেতৃত্ব রয়েছেন, কংগ্রেস, সিপিআইএম, অন্যান্য যে বাম দলগুলো রয়েছে বা অন্যান্য যে বিরোধী শিবিরের নেতৃত্ব আছেন, তারা দাবি করছেন যে রাজ্যের ক্ষেত্রে তা যদি প্রয়োগ হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পিছড়াছাড়া আদিবাসীরা, উপজাতি কিংবা বলতে পারেন যারা জনজাতি তারা। কেন? তার ব্যাখ্যায় নেতৃত্ব বলছেন যে সাধারণভাবে যে কাগজপত্র সেখানে জোগাড় করার কথা বা একেবারে নিখুঁতভাবে সে কাগজপত্র দেখানোর কথা, সেদিক থেকে বোধ হয় তারা সেইভাবে কাগজপত্র জোগাড় করা কিংবা রাখা, সংরক্ষিত রাখা, সেক্ষেত্রে তারা রাখতে পারেননি। কেন? কেনের ব্যাখ্যা বোধ হয় আপনাদের অনেকের কাছে স্পষ্ট। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের ভাবনায় বিষয়গুলো উত্থাপন করবেন, আপনাদের কথা আমরা এই অনুষ্ঠানে শুনবো। শুরুতে কয়েকটি বিষয় প্রতিদিনের মতন অনুরোধ করি যে আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন অন্য কোনো মাধ্যম থেকে আপনার বক্তব্য শোনার চেষ্টা করবেন না, এবং আপনার বক্তব্য আপনি রাখবেন কম সময়ের মধ্যে, মূল বক্তব্য রাখার চেষ্টা করবেন। এসআইআর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময়ের মধ্যে, সংসদের ভেতর বাইরে এবং সর্বোপরি দেশের বিভিন্ন জায়গায় ইস্যুতে বলা যেতে পারে উত্তাল। তার পাশাপাশি বিরোধীদের তরফে দফায় দফায় সেখানে বিভিন্ন ইস্যুতে যখন কথা বলা হয়, এই ইস্যুতেও তারা তাদের মতন করে বক্তব্য রেখেছেন। রাজ্যের বিশিষ্ট বিরোধী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়ে মতামত ব্যক্ত করেছেন। আমরা তাদের কথাও শুনবো, আপনাদের বক্তব্য শুনবো, আপনাদের বক্তব্য শুনবো। बिहार में स्पेशल इंटेंसिव रिवीजन पर सुप्रीम कोर्ट की आज बहुत महत्वपूर्ण सुनवाई होनी थी। आज पूरी सुनवाई नहीं हुई, केवल 10 मिनट के लिए इनिशियल बातचीत हुई। कोर्ट का ऐसा इंप्रेशन था, माननीय जज सूर्यकांत जी ने कहा कि मेरे ख्याल से तो चुनाव आयोग ने मान लिया है कि आधार को स्वीकार करेंगे। तो हमारे पक्ष के वकीलों ने कहा कि नहीं, वास्तव में चुनाव आयोग ने ऐसा नहीं किया है। चुनाव आयोग ने अपने काउंटर एफिडेविट में कहा है कि हमें ये स्वीकार नहीं है, और इसके ऊपर कुछ बातचीत हुई, और उसके बाद ये तय हुआ कि कौन से डॉक्यूमेंट स्वीकार किए जाएंगे, नहीं किए जाएंगे। कोर्ट ने एक बार दोबारा वही आग्रह दोहराया जो कि उन्होंने पिछली बार कहा था कि भाई आधार को स्वीकार करने में क्या दिक्कत है। কথা বলুন। অবশ্যই মেরে বয়স থাকবো দরকারি, কারণ যে জমিতে আমাদেরকে জমি হাসি কত মানুষ মেরে বয়স থাকবে, ধরো বলবো আরো বেশি সামনের দিনে আরো বেশি বেড়েছে জনগণের নমস্কার। তার পাশাপাশি অবশ্যই শুধু বিরোধীদের তরফে বক্তব্য কেন, রাজ্যের সাধারণ মানুষও বিষয়গুলো নিয়ে মতামত ব্যক্ত করছেন। আমরা পরস্পর কয়েকটি বক্তব্য অবশ্যই শুনবো। তার পাশাপাশি আপনাদের সঙ্গে যারা আমরা নিয়মিত কথা বলি বা আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত কথা বলেন, আপনারাও এই বিষয় নিয়ে আপনাদের কি ভাবনা, আপনাদের কি দৃষ্টিভঙ্গি তা তুলে ধরবেন। আমরা কিছু বক্তব্য শুনবো। फिर यही तर्क दिया गया कि वो सिटीजनशिप का प्रूफ नहीं है, तो जज साहब ने, जस्टिस बागची ने कहा कि अगर वो प्रूफ नहीं है तो आपके वो जो 11 वाले हैं वो कौन से प्रूफ हैं। और मैं अपनी तरफ से जोड़ना चाहता हूं कि अगर राशन कार्ड में हेराफेरी हो सकती है तो भाई जो आवास प्रमाण पत्र जिसके आधार पर चुनाव आयोग देने को तैयार है, वो तो आपने सुना होगा, परसों कुत्ते को इश्यू हो गया है। बिहार में कुत्ते के नाम पर निवास प्रमाण पत्र इश्यू हो गया। आप चाहें तो मैं आपको प्रति दिखा देता हूं। वो चुनाव आयोग को स्वीकार है, और राशन कार्ड स्वीकार नहीं है, आधार कार्ड स्वीकार नहीं है। क्या चल रहा है? सुप्रीम कोर्ट ने कहा है कि कल 10:30 बजे কাগজপত্র 18 বছর পূর্ণ হয়েছে কিনা তা দেখার মালিক নির্বাচন কমিশন।
কে কি অনুপ্রবেশকারী না বিদেশি সেটা দেখার মালিক একমাত্র নির্বাচন কমিশন হইতে পারে না। আমরা দেখি বিচার অনুযায়ী যেখান যে করতেছেন নির্বাচন কমিশন একটা দলীয় কাজ করতে এবং একটা দলের গোষ্ঠীর মতটা কাজ করতেছে বিহারের যে অবস্থা। জানি না ত্রিপুরাকে কি করবো। আমরা মনে করি অন্তত আধার কার্ড, যেই আধার কার্ড নির্বাচন কমিশন বৈধ বলে ঘোষণা না করে, এই আধার কার্ড কেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দপ্তর সমস্ত কাগজপত্রে আধার কার্ড লাগে, ব্যাংকের মধ্যে আধার লিঙ্ক, তারপরে মোবাইলে আধার লিঙ্ক, যে কোনো কাজে হয় আমরা আধার লিঙ্ক লাগে। আধার কেন নাগরিকপত্র হতে পারে না? আইটা নির্বাচন কমিশন আমরা দিতে, সেই আইটা কেন নাগরিকপত্র সমান হইত না? সাধারণ মানুষ যারা গ্রাম অঞ্চলে বসবাস করে, বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে, তাদের বার্থ সার্টিফিকেট অনেক মানুষেরই নাই, যেখানে জন্মগ্রহণ করে তার বাপ যারা জন্মগ্রহণ করে, গরিব মানুষের জমিনের দলিল নাই। আর এই যে বার্থ সার্টিফিকেটের কথা বলে, বার্থ সার্টিফিকেট তো 90 পরে যারা জন্ম তাদের মধ্যে লাগার কথা, কিন্তু যারা আগে তো বার্থ সার্টিফিকেট তখন ইয়েই ছিল না, তখন প্রত্যেকটা মানুষ বার্থ সার্টিফিকেট দিব। এই কইরা নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করে, গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাতিল করার জন্য যে পরিকল্পনা করছে তা আমরা তীব্র বিরোধিতা করি, নিন্দা জানাই। এবং শাসক দল যে পরিকল্পনা করতেছে সেই পরিকল্পনা আশা করি আগামী দিন শাসক দল তার মধ্যে তার খেসারত দিতে হবে। মানুষ সেই হয়রানি হইতেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে দিয়ে জানবো যে আধার কার্ড, আই কার্ড, তার রেশন কার্ড এগুলোকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করে যাতে ভোটার লিস্ট সুস্থ সঠিক যারা বৈধ তাদেরকে নির্বাচন কমিশন যাতে ভোটার লিস্টের নাম তুলে, অবৈধ যাতে না উঠে, এতটুকু। 10:30 बजे वो इसके लिए समय तय करेंगे कि पूरी सुनवाई कब हो। इसके ऊपर पूरी सुनवाई आज नहीं हुई है और कल 10:30 बजे कोर्ट के अंदर ये मामला दोबारा आएगा। ये मामला छोटा नहीं है, ये मामला इस देश के करोड़ों लोगों के मताधिकार का है। कोर्ट ने कहा, वकीलों ने कहा कि 1 अगस्त को बिहार में ड्राफ्ट इलेक्टोरल रोल रिलीज हो जाएगा और जैसे ही वो ड्राफ्ट रिलीज होता है इसका मतलब है कि 65 लाख लोगों का मताधिकार एक झटके में खत्म हो जाएगा। उनको अपील करने का अधिकार भी नहीं रहेगा एक बार वो ड्राफ्ट लिस्ट से बाहर हो गए। इसलिए बेहद जरूरी है कि ये मामला 1 अगस्त से पहले ही तय हो और मुझे पूरा विश्वास है कि सुप्रीम कोर्ट इस मामले की जल्द बातचीत करके, इस पर जल्द हियरिंग करके एक निश्चित फैसला देगा। आप पश्चिमबंगाल में चलना चाहते हैं, आखिर जवाब दो। देश जानना चाहता है कि आप पश्चिमबंगाल क्यों नहीं चलाना चाहते। 10 महत्वपूर्ण मंत्रालयों पर आज चर्चा होने वाली है। शिक्षा, पर्यावरण, वित्त, श्रम, ऐसे महत्वपूर्ण विभागों पर चर्चा होना चाहती है। सदस्यों का समय होता है, आप पश्चिमबंगाल नहीं करना चाहते। आखिर क्यों पश्चिमबंगाल स्थगित करा रहे हो आप? क्यों नमस्कार केवल सिंह, नारेबाजी पर क्या फेंक रहे हो? ये सदन के अंदर হ্যালো কথা বলুন, লাইভে আসছেন। হ্যালো কথা বলুন, লাইভে আসছেন। ये सदन के अंदर मर्यादा आपकी। देश देखना चाहता है कि आप नियोजित तरीके से सदन को बाधित करते हैं, संसद की मर्यादाओं को गिराते हैं, गरिमा को गिराते हैं। आप चर्चा नहीं करना चाहते, आप मुद्दों पर विषय नहीं रखना चाहते, प्रश्नकाल पर मान्य सदस्यों को बोलने नहीं देते आप। ये तरीका आपका उचित नहीं है। नमस्कार কে বলছেন? मैं फिर आपको শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, কথা বলুন। শোনা যাচ্ছে। মানে ঝুমলা, কারণ এসআইআর করেছে এখানে, কারণ এখানে চিত্র অনুসারও বুঝতেছে যে ইচ্ছা হয়ে পড়ে এরা। কারণ এসআইআর মানে যারা যারা যেখানে আছে, যেখানে এই সমস্ত
নাগরিকদের ভোটার অধিকার সেদের সমস্যা না এগুলো বন্ধ হওয়া উচিত। যে আপনারা যে দেখাইতেছেন খুবই ভালো, মানুষ যদি সচেতন হয় যেহেতু ভালো থাকবে। आग्रह कर रहा हूं, सदन की मर्यादाओं को बना के रखो। सदन सबका, देश में 140 करोड़ जनता की अभिव्यक्ति का सर्वोच्च संस्था है। आप इसी तरीके का आचरण व्यवहार करना चाहते हैं, ये देश देखेगा कि आपने प्रश्नकाल को नियोजित तरीके से बाधा पहुंचाई, टैक्सियां लहराई, पर्चे फेंके, नारेबाजी करी। सदन की कार्रवाई आज 12 এবং আমরা স্পষ্ট করে বলেছি 21 জুলাই থেকে আমি নিজে আমার বক্তব্য নমস্কার, কে বলছেন? করে ধরো আমি সুনীল কুমার দাস, হ্যাঁ বলুন। আমি বৃন্দাবনের পক্ষ থেকে আপনার সাথে শেয়ার করছি ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে। দেখুন, এই যে আজকে বিজেপি যে কাণ্ডগুলি করতেছে, বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি করতেছে, তারা আদালত মানে না, সিভিল সিট মানে না, এরা কারা? সরকারটা কার? শাসক কারা? শাসক সরকার শাসন প্রশাসন খারাপ চালাইতেছে। আমার প্রশ্ন হলো তারা দিচ্ছে কিনা, তারা এই মূল নিবাসী কিনা, এইগুলি নিয়ে প্রত্যেকে কথা তুলুন। দেখুন, এই যে কংগ্রেস এইগুলি কথা তুলতে পারে, কংগ্রেস তুলবে না। সিপিএম তুলতে পারে, সিপিএম তুলবে না উপমহল থেকে। তো যতগুলি দল আছে আপনার তৃণমূল, এরাও তুলবে না উপমহল থেকে, কারণ সবগুলি হলো মনোবাদী ব্রাহ্মণবাদী। তারাই তো বিদেশ থেকে আছে, তারাই এই দেশটারে মূল ভারতবর্ষটারে আপনার ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, মহাদেশ ভারতবর্ষ, এইখানে তারা বিভিন্ন ভাবে অত্যাচার করতে 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 লাস্টে দিয়ে পাকিস্তান বাংলাদেশ ভাগ করেলো বেটা সমস্ত ব্রাহ্মণরা ভাই শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে নেহরু গান্ধী আপনারা কাটছেন না, এরাই তো করলো সমস্ত ব্রাহ্মণরা। এর মধ্যে ঋতুরা যুক্ত আসছিল, ওই আজকা কিরকম তারই আবার শাসক দেশে, তারই আজকা আমার বাংলাদেশে যারা হয়তো এই বিশ্বজিৎ আছে, পাকিস্তানের যারা আছে, অনেক আগে আছে অত্যাচারী হইয়া, আচ্ছা তাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করতে হবে এই ব্রিটিশরা। তারাই ব্রিটিশরা ব্রাহ্মণরা। আপনি দেখবেন একটা ব্রাহ্মণ ভারতবর্ষে করতে পারবেন না, তারা কোনো কারণ না, কারণ তারা গোপনে এইগুলি করে। আর তার সাথে আছে কিছু আরো সামান্য কিছু লোক গোপন ভাবে যে সমস্ত কাজগুলি করতে কইরা এখন আবার তাদের একটা ষড়যন্ত্র করে ভারতবর্ষে ব্রিটিশ বানায় না স্বীকার করতে হবে। তারা বেশি হয়েছি ব্রাহ্মণরা। আর আমরা ত্রিপুরা যে মহারাজ প্রচুর কিছু এর কথা কই, এর ব্রিটিশরা লাভ হয়। আমি পরশুদিন গুলো বলছিলাম আপনাদের যে আদিবাসীরা রক্ষা করতে পারবো না, আর যারা ত্রিপুরার জাতি গয়ার উপজাতি তারাই তো আর ত্রিপুরা তারাই তো রক্ষা করতে পারতো না। আমি বলছিলাম এরাই করতে চাইছে কোনো খবর নাই, কাগজ করতো না, এরকম করতে লক্ষ লক্ষ পরিবার ত্রিপুরাতে এরা এই প্রশ্ন যে তালে না তবে এত রাজে মানুষ তার মাঝে পয়সা কামাই গরিবের চিন্তা করে না, এদের হালত কি হইব? গৌর মল্লিক দলগুলো বাঙাল মিডিয়া, তারা ত্রিপুরা রাজ্যে করছিলাম তো কারোর প্রোগ্রাম নাই, তো সে না যায় না পয়সার লোভে বেকার। নমস্কার, কে বলছেন? বলছিলাম হ্যাঁ বলুন। পাহাড়ে আতঙ্ক বলছেন, এর মূল নায়ক হলো তৃণমূল। নিজের ভোট ব্যাংকের জন্য ওনাদের নিজের মধ্যে এলাকি দিচ্ছেন। হঠাৎ দিল্লি জানা পড়েগা, তো ইন্টারলোকুটর আনা পড়েগা, ভোটার জানা পড়েগা। ওই পাহাড়ের যে মনে করুন কম শিক্ষিত মধ্যশিক্ষিত ওনারা তো ওনাকে রাজা বলেন, সম্মান করেন, তাই চিটাচুটি বলেন। কিন্তু শিক্ষিতরা এরকম করেন না। শিক্ষিতরা তো এর মধ্যে
ছিলেন প্রাক্তন এমপি, উনি তো 5 বছর টার্ম সুন্দরভাবে পরিচালনা করেছেন। মানে লোকেরার মেন কারণ হলো প্রতিনিধি গুরুত্বপূর্ণ। আর এফআইআর যে বলছেন সংসদ থেকে সংসদের বাইরে ছাড়া ত্রিপুরা তো সূত্র হচ্ছে পশ্চিমবঙ্গের মতো না যে না মানে না করেছে প্রশাসনিক কমিশন দেওয়া হবে না। হ্যাঁ, তারপর আজকে দেখলাম সুপ্রিম কোর্টে যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র দপ্তরের কর্মচারী ছিলেন, আমরা ছিলেন দীনেশ কুমার, বর্তমান যে চিফ ইলেকশন কমিশনার, ওনাকে বর্ষনা করেছে। আমি এফআইআর পক্ষে। এই যে দিয়েছে বিহারে এইগুলো লাগবে 10টা না 11টা, এগুলি হলে তো ত্রিপুরাতে আসে তো মানে ট্রাইবেলটাই বেশি মার খাবে। কোথায় পাবে এইসব ডকুমেন্ট? আমরা তো অনেকের আছে, কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি করার প্রচুর করছে মানে শাসক বিজেপি দলকে হাতে পালন করে। এটা তো যখন বিহারে মানে চালু হয়েছে, মানে নির্বাচন কমিশন বলুক না বলুক, এটা অনেকে যারা বিচক্ষণ ভেবে নিয়েছে যে এটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একটা যদি অভিযোগ যতদিন দীনেশ কুমার আছে, কিন্তু কোনদিন থাকবে না থাকবে তো অন্য ব্যাপার। যেভাবে সংসদ থেকে শুরু করে সারা দেশে যত বিরোধী আঞ্চলিক দল, রাষ্ট্রীয় দল সবাই যেভাবে বিরোধিতা করছে, আমি এটা বিরোধী নয়, কিন্তু এডিশন বা সংস্করণ করা প্রয়োজন। কিন্তু এর তো সব আধার কার্ড ছাড়া ব্যাংক হয় না, রেশন কার্ড হয় না, ফিঙ্গার প্রিন্ট সব কিছু আছে। এইসব বার্তা এসব বলছে, এগুলো তো ফল তাহলে হচ্ছে দীনেশ কুমার ইলেকশন কমিশনার সমস্যা দপ্তরে কর্মচারী ছিল। সেগুলো সুপ্রিম কোর্ট আজকে কাছে ভরসা আছে। ত্রিপুরাতে আতঙ্কের মূল কারণ হলো এই মানে ভ্রমণ উনি আর কিছু ওনাদের কিছু আমাদের মধ্যে কিন্তু 2-3 জন কয়েকজন বিধায়ক আছেন খুবই বিচক্ষণ সৎ নিষ্ঠাবান। আর ওনার ত্রিপুরাটা হচ্ছে কমিটির মধ্যে বসা প্রাক্তন উগ্রপন্থী রঞ্জিত বর্মা, বিজয় রাঙ্কল, ওনারা কিন্তু শিখিয়ে দিচ্ছে ত্রিপুরাতে কিভাবে কি করতে হবে, কিভাবে আসাম বাড়িতে যদি আক্রমণ করা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে পালিয়ে নষ্ট করা যায়, তাহলে দিল্লি চলে যাবো রাজ্যের যে বর্তমান যে আমাদের সৎ নিষ্ঠাবান মানুষটা ওনাকে অনুমোদন করেছেন। আমরা এই অন্তত এই পর্বে ভবিষ্যতে যখন সুযোগ পাবো যে কোনো ইন্টারভেনশনের ক্ষেত্রে দেশে নেওয়া হোক, ফিরে হওয়া হোক, কোনো বিরোধী তাদের বাংলায় বক্তব্য রাখবে। এবং আজ থেকে শান্তনে অপারেশন নিয়ে আলোচনা শুরু হবে। আমাদের দলের তরফ থেকে সারাদিনের বক্তব্য রাখা বাংলায় বক্তব্য রাখবে এবং সারা ভারতবর্ষ বাংলা বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, রাজস্থান, ওদিকে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপি প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে একদিন যাচ্ছে। এবং যারা এফআইআরের নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড, মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি কুত্তাবাবু, পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এফআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা চলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার।
একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের শৈলীবাহক হিসেবে কাজ করেছিল, এটা লজ্জা। এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি 2021-এ কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার, যখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছে, তার হাতে কিছু নেই, একটা লাঠি পর্যন্ত ছিল না, তাকে দিনের আলোয় গুলি করে মারে। কোভিডের দ্বিতীয় এর সময় যখন এই মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত, তখন এক ফেজে ইলেকশন না করে 8 ফেজে ইলেকশন করে 2024-এও এদের বৈমাতৃক আচরণ আমরা দেখেছি। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা দাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও করেছি। দেখুন, নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত, আমরা নির্বাচন শেষ করতে আমরা সারা বছর মানুষের কাছে থাকি, আমাদের কোনো অসুবিধা নেই যখনই হোক। কিন্তু এই যে বিজেপির নির্লজ্জ রাজনীতি বাংলায় হেরেছে বলে বাংলার মানুষের টাকা বন্ধ, বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেব, বাঙালির উপর অত্যাচার আক্রমণ, এটা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বাংলার মানুষের, বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনের কি অবদান, যে মাটি 4টে নোবেল জয়ী দিয়েছে, হাজার থেকে যাকে আমি বললে 4টে হবে। আর ডোনাল্ড ট্রাম্পেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল, সেভাবে বললে 5টা। তাছাড়া অমর্ত্য সেন রয়েছে, অভিজিৎ বাবু রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে, সিপিএম বলতে বুর্জোয়া কবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন। স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রধান। এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা, অমিত শাহর নেতৃত্বে। যাদের নিগরানিতে, যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, দায়িত্ব তাদের, দায়িত্ব দিয়ে থেকে, দায়িত্ব সিআরপিএফ, দায়িত্ব হোম মিনিস্ট্রি, দায়িত্ব অমিত শাহ। এই যে পেহেলগ্রামে যে ভারতবর্ষের 25 জন নাগরিক এবং নেপালের 1 জন নাগরিক, সব মিলিয়ে 26 জন মারা গেছে, সেই 4 জন টেররিস্ট কোথায়? ভারত সরকারের কাছে কোনো জবাব নেই। আমি তো স্ট্যান্ডিং কমিটির, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি জিজ্ঞেস করেছি, তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে 4 জন পেহেলগ্রামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই 4 জন কোথায়? তাদের স্টেটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে? তো মাছি, মশা, আরশোলা পিঁপড়ে না, তাদের নিচে ঢুকে গেলে আর কেউ ঢুকতে পেল না। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে, আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায়নি। এটা শেষ করে আমাদের ফোনে আড়ি পাচ্ছে কেন? নির্বাচনের সময় বাংলা দখল করবে, বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে। কিন্তু এদের কাছে খবর থাকে না। 2019-এও তো একই জিনিস হলো, 40 জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণে। আমি বলছি না, তৎকালীন জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে। এখন যে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সে বলছে ইন্টেলিজেন্স ফেলিওর। তাহলে ইন্টেলিজেন্স চিফকে আপনি আবার এক্সটেনশন দিলেন কেন? কি কম্পালশন রয়েছে? দ্বিতীয়বার সরকার হয়েছে প্রায় 1 বছর হতে হয়ে গেছে। আপনি বলুন, মানুষকে সুরাহাতে কি সুরাহাতে? খালি বিভাজন, বৈষম্যের রাজনীতি ছাড়া এরা কি করেছে মানুষের জন্য? 1 বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে। ওই যে বাংলায় রোহিঙ্গারা থাকে, কত রোহিঙ্গা আছে
দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসুবিধা জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা 2021 আর 2024 যা শিক্ষা পেয়েছিল 2026 শিক্ষা আরো কঠিন হবে, তেমনি থাকবে। বাংলার মানুষ আর যাই হোক মাথা মতো করবে না, আমরা মাথা মতো করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায় ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা না। বাংলা অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে মাটির উপর। আমরা কেন নির্বাচনের রাজনীতি করি? নির্বাচনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল এদেশে করতে পারেনি, আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম, করিনি। আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি। এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন। এরা बार-बार बीजेपी कह रही है कि ये जो एनआरसी को लेकर कहा किसी को मुसलमानों किसी को नहीं दिया जा रहा, जो है बाहर से आए हुए हैं वो लोग बैठ रहे हैं और बंगाल को दखल कर रहे हैं बाहर के आदमी, क्योंकि बांग्लादेशी है। मैं आपकी बात मानता हूँ। तो अगर बाहर से कोई आदमी आया है वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा, वो बांग्लादेश का बॉर्डर होते हुए इंडिया में आया होगा। तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह रिजाइन करे, बीएसएफ के चीफ रिजाइन करे, आईबी के चीफ रिजाइन करे, फिर ये सवाल उठाए। भाई आप जो कह रहे हो वो तो सेल्फ कॉन्ट्रडिक्टरी है। आप कह रहे हो बांग्लादेशी घुस गया, तो घुसाया तो आपने ही है भाई। ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए, या तो बॉर्डर है तो आए कैसे? और मान लो बंगाल छोड़ दो आप, पहलगाम में जो घटना हुआ वहां पे पुलिस सेंटर के अंदर है, आपका बीएसएफ सेंटर के अंदर है, ठीक है। जम्मू एंड कश्मीर का स्टेट्यूट अभी तक लौटा नहीं है, तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है। तो क्या करेंगे? 4 जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया, पहलगाम कोई पाकिस्तान से छटा हुआ 5 किलोमीटर के अंदर नहीं है, तो बॉर्डर से 100 किलोमीटर दूर है। कैसे आया और कैसे वापस गए? बड़े बड़े बंदूकों के साथ। तो पहले गृह मंत्री इस्तीफा दे, बीएसएफ के जो डीजी है वो इस्तीफा दे, इंटेलिजेंस ब्यूरो के जो चीफ है वो इस्तीफा दे, फिर ये सवाल उठाए। इनको शर्म आनी चाहिए कि बंगाल की बात नहीं है, हर जगह हो रहे हैं। जम्मू एंड कश्मीर कहाँ है और बंगाल कहाँ है? देखो, पाकिस्तान से आतंकवादी गुजरे और मार के वापस जा रहे हैं। मुझे हमें पता नहीं है कि वो कहाँ है, वो किस जगह पे, किस कोने में, किस कहाँ पे, जमीन में या आसमान में छुपे हुए या हवा में मिल गए, किसी को पता नहीं। और 3 महीने से ज्यादा हो गया। ये किसका व्यर्थता है? किसका फेलियर है? सेंट्रल गवर्नमेंट का है। तो पहले आप इस्तीफा दो, फिर ये सवाल से उंगली उठाओ। আপনারা শুনলেন ভারতবর্ষে বিশেষ করে বিহারে আপনারা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার পাশাপাশি ত্রিপুরার যারা বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সিপিআই, সিপিআইএম, কংগ্রেস, তারাও এই ইস্যুতে তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্যগুলো শুনব এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন এবং আপনাদের বিষয়বস্তু উত্থাপন করবেন। বিহারে সামনে ইলেকশন নভেম্বরে, এই ইলেকশনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিজেপি সরকারের এজেন্ট হয়ে কাজ করছে। কোনো নিরপেক্ষতা নেই। এফআইআরের নামে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাতিল করা হচ্ছে। তারা বলছে কি আধার কার্ড, আই কার্ড কোনোটাই কাজ হবে না, প্যান কার্ড কাজ হবে না। এদের বক্তব্য হলো যাদের পাসপোর্ট আছে তাদেরকে ভোটে দেওয়ার অধিকার দেওয়া হবে। শুধু পাসপোর্ট নয়, যেখানে যারা প্যান পাস করেছে বিহারে বা আরও অনেক কিছু, এইভাবে তারা আধার কার্ড বাদ দিয়ে, ভোটের আই কার্ড বাদ দিয়ে, রেশন কার্ড বাদ দিয়ে এগুলির মাধ্যমে ভোট করতে চেষ্টা করে।
এতে কি হলো, এখন পর্যন্ত বিহারে প্রায় 56 লক্ষের উপর ভোটার বাদ দিয়েছে। এটা উদ্দেশ্য ছিল একটাই, বিহারে সাধারণত গরিব মানুষ বেশি, বিশেষ সম্প্রদায়ের মানুষ বেশি, তারা ওদের যে জন্মের তারিখ, বাবার যে জন্মের সার্টিফিকেট ওরা দেখাতে পারছে না, কারণ গরিব মানুষ কৃষক, তারা মানুষের বন্যার সময় তাদের কাগজপত্র হারিয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশনের বক্তব্য হলো ওদের জন্মের সার্টিফিকেট দেখাতে হবে এবং প্যান পাস দেখাতে হবে। আমরা দেখেছি স্বাধীনতা আন্দোলনের সময় কৃষকরা, শ্রমিকরা বিশেষ করে স্বাধীনতার দিনে আন্দোলন করেছে। এখন এই সরকার, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কৃষক এবং সাধারণ মানুষকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করে, বিশেষ করে ভোটে জিতার জন্য। কারণ তারা দেখেছে বিহারে তারা ভোটে জিতবে না। এইভাবে তারা পশ্চিমবঙ্গ করার চেষ্টা করছে, কীভাবে করবে এইভাবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার আজকে নমস্কারকে বলছেন আপনাদের মাধ্যমে আহ্বান। যেমন কাগজ করতে দিলে যদি আপনার আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড যদি গ্যারান্টি না করা হয়, তাহলে ইভিএমকে যেন ব্যান না করা হয়। ইভিএমকে চেক করে দিলে হয়, কিন্তু ইভিএমকে তারা চেক করবে না, কারণ ইভিএমের ভিতরে তো জাদু মন্ত্র সব কিছু আছে। তাহলে এত যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে এই আগের মতন ব্যালট পেপার হোক, ব্যালট পেপারটা নিয়ে আসুক, ব্যালটে সব কিছু হবে। যেহেতু এটা জ্ঞান হবে না, এটা জ্ঞান হবে না, তাহলে ইভিএম কেন জ্ঞান হবে? ইভিএমের জ্ঞান হবে না, তাহলে আগের মতন আবার ব্যালট পেপার হয়। কারণ ওনাদের কথাই তো সবসময় উপরে, ওনারা কাজে করছেন, ওনারা যা চাইছেন এটাই কাজ করা হয়, ওনারা তো ওনাদের কথা না, এইটাই বাতিল করা দরকার। আহ্বান জনগণের কাছে কিছু ভোটে জিতবে না। এইভাবে তারা পশ্চিমবঙ্গ করার চেষ্টা করছে, কীভাবে করবে এইভাবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার আজকে এখানে আমার সিপিআই সদর দপ্তর সামনে থেকে আপনাদের মাধ্যমে আহ্বান জনগণের কাছে। নমস্কারকে বলছেন। আমি বলি একটা কথা, আমি দেখেছি যে জিনিসটা আজকে আলোচনা চলছে, এটা একটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে ত্রিপুরাজ্যের জন্য। কারণ এই বিজেপি গভর্নমেন্টটা কি চাইছে সেটা কিন্তু মন দিয়ে বুঝতে হবে মানুষ। ত্রিপুরাজ্যের আমজনতা মানুষ কিন্তু আসলে এখনো বিজেপি বিজেপি বলছে, আর মানে আনন্দে উল্লাসে বিজি লাগাইয়া মানে একটু নাচানাচি করতে পারে, হয়তো মাঝে মধ্যে একটু টাকা পয়সা দেয়, কিন্তু এরা যে সমস্ত অংশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা ভিডিও দিচ্ছে, এইটা কিন্তু আসলে মানুষ এখনো বুঝে উঠছে পারেনি না। হয়তো এই 80% যদি 4 কোটি বাড়ছে, 20% হবে। আর বিশেষ করে আমি বলবো, আমার ধারণা গরিব অংশের মানুষ যদি 1 নম্বর মানে এছাড়া যেটা করতেছে গরিব জায়গাতে, তারা বুঝতে পারছে গরিব যার ঘরে কোনো কাগজপত্র নাই। ধনীরা হয়তো একটু সচেতন, যারা পড়াশোনা করছেন তারা সচেতন, কিছু কাগজপত্র করে রাখছে। কোনো গরিব তারিখে কোনো কাগজপত্র পাইবে, গরিব অংশের যত মানুষ আছে একজন তাদের কোনো কাগজপত্র নেই, তারা দুর্লাভে না বাজে এবং তারা তারা থাকতে হবে। এই বিজেপি সরকার ওই হাতের মধ্যে আবার কি সরকার কি মাঝে মধ্যে আয়া থাকার জন্য গরিবরা যদি কাগজপত্র বাদ দিয়ে দিলে তারা মানে শুধু ধনীরার ভোট করে তাদেরকে বিজেপি সরকার আসবে। তার বিজেপি সরকারটা কি ধনীর সরকার, দেখুন না, তারা সমস্ত ধনীরার সুবিধা করে দিচ্ছে, গরিবরাকে মাঠে মারা দিচ্ছে, যার জন্য গরিবদের কোনো আর স্থানই নেই এই ভারতবর্ষে। এইরকম রাস্তা নিয়ে পৌঁছাইব এই বিজেপি সরকার। আমি আহ্বান আনবো সমস্ত গরিব অংশের মানুষ একজোট হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন, নয়তো আপনারা এমন দিন করবেন দেখবেন না খাওয়া আপনার খাইতে করতে। এখন থেকে যদি আপনারা আন্দোলন না করেন বিজেপি সরকারের বিরুদ্ধে, না খাওয়া আপনারা খাইতে করতে, কারণ তারা এমন জিনিস তারা করবে। এই শিক্ষামোটাও দেখেন চাকরি করে ঘরে ঘরে কাগজে থাকতো না, তারা তো অত কাগজ ম্যাক্সিমাম ট্রাইবেল গরিব অংশের মানুষের কাছে জমি কাগজ তো থাকতো না, তারা কাগজ করে যদি করি না আমরা যতটুকু জানি, তারাও দেখবেন একদিন মানে বুঝবো যে বিজেপি সরকারটা কেন আনলাম, শিক্ষামোটা কেন করলাম। তা আমি ত্রিপুরা রাজ্যে না সারা ভারতবর্ষে আম জনতা গরিব মানুষদেরকে বলবো, আপনারা একজোট হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন যদি আপনারা পারতে থাকেন, নয়তো আপনাদেরকে তারা মাঠে মেরে ফেলবে। কি বলে
আমি দেখেছি খবরের কাগজগুলোতে এবং আপনাদের চ্যানেলেও দেখেছি যে তীব্রামথার তরফ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে একটা প্রতিনিধি দল প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে ওনারা দেখা করেছেন এবং ডিমান্ড করেছেন যে এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ সার্চ যেন সংগঠিত করা হয়। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি নাগরিক ভোটার লিস্টে যেন না থাকে, দুই সরকারি সুযোগ সুবিধা যেন না ভোগ করে, তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে মূল ওনাদের ডিমান্ড। ইলিগাল মাইগ্রেন্টসের বিরুদ্ধে আমরা, যদিও তীব্রমতা এবং বিজেপি ক্ষমতা ভোগ করছে, সরকারি সুযোগ সুবিধা সবই নিচ্ছে, ক্ষীরমালাই খাচ্ছে, কিন্তু দুটো পার্টি দুরকম স্ট্যান্ড। অ্যাকর্ডিং টু বিজেপি, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ওই দেশগুলোর মাইনরিটি যারা ভারতবর্ষের 31শে ডিসেম্বর 2014 মধ্যে এসে তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে তীব্রমতা কাট অফ ইয়ার কোনটা? 1971 25 মার্চ ইন্দিরা মুজিব চুক্তি, নাকি উগ্রবাদদের যে ডিমান্ড 1951 এর পর যারা ইন্ডিয়াতে এসে তাদের সকলকে ডিপোর্ট করে দাও বাংলাদেশে, এটা? নাকি সিএর মাধ্যমে এই 31 ডিসেম্বর 2014 পর্যন্ত ভারতবর্ষে যারা প্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক? কোনটা তারা চাইছে এখন আমরা ক্লিয়ার না। আরেকটা বলেছে ইলেকশন কমিশন বাংলাদেশি আইডেন্টিফাই করার কোনো মালিক নন, এটা করবে ইউনিয়ন হোম মিনিস্ট্রি। ইউনিয়ন হোম মিনিস্ট্রি তাদের একটা কিছুদিন আগে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে কিছু সার্কুলার এসছে, যার থেকে এই দাবিটা আরো জোরালো হয়েছে। তখন পাকিস্তানিদের, রোহিঙ্গাদের এদের শনাক্তকরণ করে তাদেরকে পুশব্যাক করা কিংবা ডিটেনশন ক্যাম্পে বিভিন্ন জায়গায় রাখা এবং পাকিস্তানিদের ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পরে যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা, এই জিনিসগুলো সার্কুলার এসছে। ওই সার্কুলারকে কেন্দ্র করে তাদের যে ব্যর্থতা, এই যে পিপরাসা জাতিগোষ্ঠীর কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা অমুকটা নিয়ে আসছি, 6 महीने में পরিবর্তন হয়ে যায়গা, হয়ে যায়গা। আজকে 19 মাস চলছে, আজকে 19 মাস চলছে, কত ডায়লগ না শুনলাম, ইন্টারলোকুটার থেকে আরম্ভ করে কত কিছু না শুনলাম। মানুষের এই ব্যর্থতাটা আড়াল করার জন্য এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে উপস্থিত হচ্ছে, আদিবাসীদের ইমোশনটাকে এক্সপ্লয়েট করার জন্য। আর এবার বলুন, কত বড় বোকা না হলে কি আর সার ডিমান্ড করে? বিহারে যে তালিকা ইলেকশন কমিশন থেকে দিয়ে দেওয়া হয়েছে, জন্মের সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, আচ্ছা এবার আমি বলুন, ছেড়ে দিন, বেঙ্গলিদের ছেড়ে দিন, আদিবাসী এলাকায় এই 31% জনগণের কাছে কজনের কাছে এই যে ডকুমেন্টস গুলো রয়েছে? আপনি আমাকে ইউ ফাইন্ড আউট। এই যে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যে সমস্ত কাগজপত্র তারা চাইছে, আমি প্রদ্যুৎ বাবুর কাছে জানতে চাই আদিবাসী জনসংখ্যার কাছে কি পরিমাণ এই সমস্ত কাগজটি রয়েছে? নেই। তাহলে ভোটার লিস্ট থেকে তো সবচেয়ে বেশি নাম বাদ যাবে হচ্ছে আদিবাসী লোকদের। এই ডিমান্ডটা করার মানেটা কি? এই ডিমান্ড করা হচ্ছে নিজের পায়ে কোল মারার মতো। আমি বলুন না, বরঞ্চ যারা বাংলাদেশ থেকে এই রাজ্যে প্রবেশ করেছে, কেউ কি মুখ্যমন্ত্রী হয়েছে, অনেকে মন্ত্রী হয়েছেন,
অনেকে বিধায়ক হয়েছেন, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডিতে তারা জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন আমলা অফিসাররা সরকার দপ্তরে কাজ করছে। তাদের কাছে দস্তাবেজ, যেটা আমরা ভূমিপত্র যুগ যুগ ধরে আমরা ত্রিপুরার বাসিন্দা, আমাদের কাছে আমার কাছে তো নেই এই সমস্ত ডকুমেন্ট। যারা বাংলাদেশ থেকে এসছে, বললাম তো মুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী বিধায়ক হয়েছেন, তো তাদের কাছে ওয়েল ডকুমেন্টেড সমস্ত কাগজপত্রগুলো রয়েছে। আর ভূমিক্ষেত্রে আপনারা আমার মতো যারা রয়েছি, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস নেই, বা আদিবাসীর কাছে সমস্ত ডকুমেন্টস নেই। তো এই করে আসল কথা গিয়ে অন্য কিছু না, ওই যে ব্যর্থতা, वो ऐसा कर देंगे, इतना महीने में वो ला देंगे, जेकर प्लान बना देंगे, কনস্টিটিউশন সলিউশন লা দেंगे, এই যে বড় বড় কথা মাত মেতেছিল, কি মুখ নিয়ে এখন আদিবাসীদের সম্মুখ হবে? কাজে এই সমস্ত কথাগুলো বলে কনফিউজ তৈরি করে এবং ইনডাইরেক্টলি ঘৃণার বীজ রোপণ করে একটা কমনাল একটা কার্ড খেলার চেষ্টা হচ্ছে রাজ্যের মধ্যে। বিজেপি খেলছে, এখন তো কিছু প্রমোটও খেলছে, তবে লাভ হবে না। এ রাজ্যের মানুষ খুব সচেতন। কংগ্রেস দেখুন না, 28 তারিখ তো লম্ফজম্প, আমরা আশাবাদী সমস্ত লম্ফজম্প ইতি টানা হবে 28 তারিখ। 28-এ সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা আবার লিস্টেড রয়েছে, সেদিন আমরা শুনানিতে দেখি না কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তারপর এইটুকু বাকি প্রশ্নটার উত্তরটা আমি 28 তারিখের বাদেই দিই। এসআইআর যার পুরো ইয়েটা হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ ভোটার তালিকার বিশেষ সংশোধনী। তো এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের পার্টির তরফ থেকে তো জোরদারভাবে এ সম্পর্কে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এটা শুধু এখন আমাদের পার্টি, আমরা একা নই। গত 4 দিন ধরে সংসদ এটা নিয়ে প্রায় অচল অবস্থার মধ্যে আছে। গতকাল বোধহয় সর্বশেষ কেন্দ্রীয় সরকার বলেছে, অর্থাৎ শাসক দল বলেছে এটা নিয়ে তারা আলোচনা করবেন। বিষয়টা কি? যে ইমিগ্রেন্ট মাইগ্রেন্ট, অবৈধ নাগরিক আমাদের দেশের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে বা মিয়ানমার থেকে, এটা যে সত্য এই ঘটনা, এটা সবাই আমরা জানি। এবং এই যে মাইগ্রেশন, অর্থাৎ কাজের সন্ধানে পৃথিবীর যে কোনো প্রান্তেই, যে যেখানে কর্মসংস্থানের সুযোগ কম বা উন্নতি কম, পশ্চাৎপদ এলাকা, সে এলাকা থেকে জীবিকার সন্ধানে দেশের অন্য প্রান্তে বা পৃথিবীর অন্য প্রান্তে এরকমভাবে বৈধভাবে হোক বা অবৈধভাবে মাইগ্রেশন, এটা যে চিরন্তন আমাদের এই ভারতীয় উপমহাদেশে হয়েছে আর এখনো হচ্ছে। আর যেহেতু এই ভারত, পাকিস্তান, এখন বাংলাদেশ এক সময়তে একই দেশ ছিল, রাজনৈতিক কারণে দেশ বিভাজন হয়েছে, এখানে তো এটা বেশি। এবং এই ত্রিপুরাজ্যের মধ্যে তার প্রভাব একটা সময়ে এখানকার যারা ট্রাইবাল অংশের মানুষ, যারা সংখ্যায় গরিষ্ঠ, এই দেশভাগের কারণে সেখানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এখানে উদ্বাস্তুদের আগমনের ফলে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘিষ্ঠ হয়েছেন। এটা আমরা সকলেই আমরা জানি, কেউ এটাকে অস্বীকার করে না, অস্বীকারের সুযোগ নেই। একটা সময় পর্যন্ত হয়েছে, কিন্তু এই ঘটনা এখনো চলছে। এটা এই ত্রিপুরাজ্যের মধ্যেই সরকারের নানা বুলেটিনে প্রায় প্রত্যেক দিনই
এটা প্রকাশিত হয় রেলওয়ে স্টেশনে, বিমানবন্দরে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায়, সীমান্তে। এবং একই কারণ নমস্কার, কে বলছেন? এই বাংলাদেশ সেখানে বিরুদ্ধে এবং একটা কথা বলতে সরকার আসলে ফেরাতে বিজয় দলে যে যে একটা খেলা চালাচ্ছে ত্রিপুরার মানুষের একটা সিদ্ধান্তের মধ্যে পড়ছে, কোথাও বাংলাদেশে কোথাও ঢোকা শিখলেন। আসলে সুদীপবাবু পরিষ্কার ভাবে দিচ্ছে একটা আপনার মাধ্যমে বাংলাদেশি তারা রাজ্যের মন্ত্রী কিন্তু আসলে একটা রাজ্যের মধ্যে পাহাড়ের মধ্যে তীব্রতা একটা পরিবেশ নষ্ট করতে, উন্নয়নের জন্য বলছে না, ত্রিপুরা রাজ্যের কথা বলছে না, বলছে না, মানুষের দৈনন্দিন আমরা সবসময় একটা কথাই বলি যে মানুষের রোজগারের নাই, কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে, কোথাও সৈন্য পূরণ করার গ্রহণ করে না, কিন্তু তাদের ক্ষমতা, তাদের আয়ের আরাম প্রতি তাদের খাওয়ার জনগণ সেটা কিন্তু আসলে পাওয়া দিচ্ছে না। কারণ দুদিনের মধ্যে আমবাসার মধ্যে মারামারি বিভাজনী চলছে। কালকে আমরা আলোচনা করেছিলাম বিরোধীরা কখনো করতে পারে না, তাদের মধ্যে ভাগাভাগির মাধ্যমে চলছে। কিন্তু আসলে একটা ঠিক আছে রাজ্য সরকারের মধ্যে, কিন্তু আসলে আমরা চাইছি সেগুলোর মাধ্যমে না করে মানুষের স্বাস্থ্য কাজ করুন। গ্রামে গঞ্জের যে পরিমাণে রাস্তাঘাট বিভিন্ন হয়ে রয়েছে, মানুষকে যাতায়াতের ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতে ব্লকে নগর পঞ্চায়েত ধর্ণা দিচ্ছে। মানুষ কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নয়ন করতে পারছে না, স্কুলগুলোর মধ্যে মাস্টার নেই, অফিসগুলোর মধ্যে বিদ্যুতের মধ্যে লোক নেই, বিদ্যুতের মধ্যে 50 চলে যায়। কিন্তু আসলে এই রাজ্যের মধ্যে ত্রিপুরা যে উন্নয়নের আমরা সমস্ত জনগণের মাধ্যমে বলতে চাই, এই সরকারের চিত্রমাতা বলুন, পাহাড়ে চিত্রমাতা উপজাতি ভবনে রুখে দাঁড়াও। এই উন্নয়নের জন্য মানুষের উন্নয়ন করতে হবে। আর আমাদের সরকার, ত্রিপুরা যে সরকার যে মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতির মোতাবেক কাজ করতে হবে, না হলে ত্রিপুরা রাজ্যের মানুষ গণ আন্দোলন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। কারণ আসলে সরকার ত্রিপুরা রাজ্যে যে খেলা চলছে, নেতা নেত্রীরা কোথাও না কোথাও দুর্নীতির সাথে কাজ হয়ে যাচ্ছে। এইভাবে যদি সরকারটা চলে তাহলে ত্রিপুরা রাজ্যে 25 বছর ছিল একটা নেতা নেত্রী কোথাও নারকেলের গাড়ি, কোথাও ব্ল্যাক মানি বা কোথাও পকেট ভর্তি, কোথাও দুর্নীতি, কোথাও ঠিকাদারের এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে আমরা কখনো দেখিনি। এখন প্রতিযোগিতা চলছে, কার আগে সে পকেট ভর্তি করবে, কার আগে সে বিল্ডিং বাড়বে, কার আগে সে 2 তলা 3 তলা বাড়ি করবে, কর্মী বাড়ি করবে। আসলে মানুষ ঢুকে দাঁড়াতে হবে, তাদের এই আতঙ্কের মধ্যে থাকলে হবে না। মানুষ নিজের অধিকারের জন্য গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ঢুকে দাঁড়াতে হবে সরকারের বিরুদ্ধে। কারণ এদিকের মধ্যে যে আমরা এদিকের মধ্যে ঘোরাঘুরি দেখাশোনা করি, দেখা করি, কিন্তু আসলে ত্রিপুরার যে এদিকের মধ্যে যে একটা স্কুল বন্ধ হয়ে গেল, কিন্তু পণ্ডিত কিশোরবাবু একটা কথা বলেন। কিন্তু হয়তো এই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরো বেশি করে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বিরোধীদের তরফে। ইতিমধ্যে বামেরাও কর্মসূচি ঘোষণা করেছে, কংগ্রেস হয়তো ময়দানে নামতে পারে। আপনাদেরও মতামত সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।